বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক অনেক বেশি উন্নত হচ্ছে এবং উষ্ণ হচ্ছে। একদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাথে তার একটি গঠনমূলক সম্পর্ক চায় এবং সুসম্পর্ক চায়, কিন্তু বাস্তবতা সবসময় কিন্তু সেই ইঙ্গিত দেয় না। আসলে 2026 সালে কিন্তু বাংলাদেশের যে গঙ্গা পানি চুক্তি রয়েছে 1996 সালে করা, তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে নানা সমস্যা চলছে। ঠিক এই সময় বলা হচ্ছে যখন পশ্চিমবঙ্গের সরকার গঠন করেছেন শুভেন্দু অধিকারী বিজেপির, বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে তিস্তা যে চুক্তিটি সেটি বাস্তবায়ন করা সম্ভব, কিন্তু বাংলাদেশ কি আর সেই চিন্তায় আটকে আছে নাকি ভিন্নভাবে এগোচ্ছে, সেটি আলোচনার বিষয়। আজকে আমাদের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে আসলে কোন পর্যায়ে যাচ্ছে। আরও জানব ভারত কি আসলেও বাংলাদেশকে নিয়ে অস্বস্তিতে আছে এবং এই টানা পড়েনে সবচেয়ে বেশি লাভবান কে হচ্ছে সেই বিষয় নিয়ে। দেখেন, বাংলাদেশের যে ফার্স্ট পলিসি, সেটা কিন্তু এখন বেশ ভালোভাবেই উচ্চারিত হচ্ছে। তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ফার্স্ট পলিসি, এটি বিএনপি সরকার আসার আগে থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটাকে বেশি গুরুত্ব দিয়ে আসছে। একটু পেছনে ফিরে যাই, প্রায় 15 বছর আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন অনেকেই বলেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন নয়। এখন কেন স্বাধীন নয় তার পেছনে অনেক যুক্তি, অনেক কারণ রয়েছে বলেই বিশ্লেষকরা মনে করেন। গত বছরের 5ই আগস্ট যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে, ঠিক সেই সময় থেকে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিছুটা উন্নত হতে থাকে এবং ধীরে ধীরে উন্নতির দিকে চলে যাচ্ছে। এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, মানে বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে একটি নিজস্ব বলয় তৈরি করা, ভারতের বলয় থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসে পাকিস্তান, ভারত এবং চীনের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন করা কিন্তু বর্তমান রাজনীতির মূল বিষয়। সেটি কিভাবে আমরা একটু আস্তে আস্তে এই বিষয়টি জানব। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের এক সাংবাদিক প্রতিনিধি দলকে বলেছেন বাংলাদেশ ও ভারতের 40টিরও যৌথ প্রক্রিয়া রয়েছে এবং তিনি আরও উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিলেন সেই প্রক্রিয়াগুলো কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় ছিল। আগের অন্তর্বর্তী সরকারের সেই নিষ্ক্রিয় থাকা যে সম্পর্কগুলো তারা এখন অনেক বেশি উন্নয়নের দিকে ধাবিত হতে চায়। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভারতকে অগ্রাধিকার দেবে, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, পারস্পরিক সম্পর্ক, ন্যায্যতা, সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চায় বাংলাদেশ। সেটা কিন্তু স্পষ্ট বার্তা অলরেডি দিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফার্স্ট নীতি বাস্তবে আসলে কি বোঝায়। বাংলাদেশের ফার্স্ট নীতিতে বাংলাদেশ যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে বিনিয়োগ নিয়ে বড় বড় উন্নয়ন প্রকল্প যেরকম করবে, পাকিস্তানের সাথে ব্যবসা, সামরিক এবং যৌথ যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন এবং ভারতের সাথে পানি চুক্তি নিয়ে আলোচনায় বসা, এছাড়া অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো বেশি করে উন্নয়নের দিকে ধাবিত হওয়া। তার মানে হচ্ছে বাংলাদেশ কারোর সাথেই কিন্তু শত্রুতা চায় না, এটি খুবই স্পষ্ট। এখানে বাংলাদেশের কাছ থেকে আর নতুন কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে ড্রামাটিক যে টার্নটা সেটা কিভাবে হলো দেখেন। ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি যখন এসেছিলেন তখন একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল। সেই চুক্তিটি হয়েছিল 10ই মে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটি হয় সেটি হচ্ছে মানি লন্ডারিং এবং যে কোনো চোরাচালান বন্ধ করার জন্য বাংলাদেশ এবং পাকিস্তান একটি চুক্তি করে এবং সেখানে আরও বলা হয় তারা কিন্তু হচ্ছে যৌথ গোয়েন্দা তথ্য তারা সরবরাহ করবে, পরস্পরকে সহযোগিতা করবে। ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু পাকিস্তানদের করাচি থেকে একদল ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং তারা তাদের কৌশল এবং বাংলাদেশের কৌশল নিয়ে আলোচনা করে এবং পারস্পরিক
সম্পর্কতার সমঝোতার ভিত্তিতে কিভাবে এই ব্যবসাগুলোকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ আলোচনা করেন, যেটা কিন্তু বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একটি অন্যতম কৌশল। তবে তার চেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে এর আগে বাংলাদেশের সিভিল সার্ভিসের যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু ভারতের মুসৌরির একাডেমিতে প্রশিক্ষণ নিতেন, কিন্তু প্রথমবারের মতো এইবার ভারতের মুসৌরিতে না যে বাংলাদেশ এবং পাকিস্তান একটি চুক্তির মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের সিভিল সার্ভিসের যে কর্মকর্তাগণ রয়েছেন তারা প্রশিক্ষণ নিচ্ছেন লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে। এখন পর্যন্ত প্রায় 12 জন কর্মকর্তা সেখানে প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন বিষয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। আর মুসৌরিতে যে আর সিভিল সার্ভিসের যে কর্মকর্তারা আছেন তারা যে আর ট্রেনিং নেবেন কিনা সে বিষয়ে আর কোনো আলোচনা গড়ায়নি। সেক্ষেত্রে বলা যায় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ধীরে ধীরে অনেক বেশি উন্নততর হচ্ছে। পররাষ্ট্রনীতির ভাষায় এটি একটি স্পষ্ট বার্তা যে যে যেভাবে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে সে ঠিক সেভাবেই ধাবিত হবে। এখন গত বছরেই তারা জানিয়েছিল যে তারা পাকিস্তানের কাছ থেকে যে F-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করবেন, এবং সেই সাথে ভারতের পররাষ্ট্র মুখপাত্র কিন্তু একটি প্রতিক্রিয়া জানায় যে তারা নজর রাখছে। সেইখান থেকে আবার পাকিস্তান কিন্তু তার প্রতিক্রিয়া ব্যক্ত করে ঠিক এইভাবে যে যার যার পররাষ্ট্রনীতিতে সে তার মতো করে কাজ করবে, এখানে অন্য কারো হস্তক্ষেপ খুবই অযাচিত এবং স্থানহীন। যাই হোক, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসহাক দার যখন বাংলাদেশে আসেন 2025 সালের আগস্টে, তখন তিনি কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য 5 বছরে 65 বৃত্তির ঘোষণা দিয়েছিলেন, এবং প্রায় যেটি 10ই মে কিন্তু হচ্ছে এর দ্বিতীয় নলেজ করিডোর চালু হয়েছে, এবং পাকিস্তানের প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 74 জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছেন। ফলে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু বেশ শক্তিশালী হতে যাচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে ভারতের অবস্থানটা কি। প্রথম এটাই বলতে হয় যে ভারত বাংলাদেশের সম্পর্কটা যে দীর্ঘ 18 বছরের সম্পর্ক, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই কিছুটা টানে পড়নের দিকে চলে যায়। সবচেয়ে জটিল যে ইস্যুটা সেটা হচ্ছে এই যে পানি চুক্তি। 1996 সালের যে চুক্তি হওয়াটা 2026 সালের 12 ডিসেম্বর কিন্তু চুক্তিটা শেষ হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং আলোচনা চলমান। তবে তার চেয়ে বড় ইস্যু হচ্ছে তিস্তা প্রকল্প কি আদৌ সম্ভব? আদৌ কি এটা ভারতের সাথে এই আলোচনার সুফল পাওয়া বাংলাদেশের জন্য কি ঠিক হবে বা সঠিক হবে বা বাংলাদেশ পাবে? ভারত বলছে বিজেপি যখন ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে হয়তো আলোচনা কিছুটা ত্বরান্বিত হতে পারে, কিন্তু বাংলাদেশ কি তার অপেক্ষায় বসে থাকবে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন বসে থাকবে কিনা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলে দিয়েছেন যে তিস্তা নিয়ে আর অপেক্ষা করার সময় নেই, কারণ তিস্তা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন মরণের সমস্যা। তাই বাংলাদেশ অলরেডি চীনের সাথে এই প্রকল্প নিয়ে এবং পুনর্গঠন নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রায় 6,700 কোটি টাকা কিন্তু চীনের কাছ থেকে ঋণ নিয়ে এই তিস্তা প্রকল্প যেটি আছে সেটি নির্মাণের পথে কিন্তু বাংলাদেশ অনেক ধাপ এগিয়ে গেছে। কাজে এই তিস্তা নিয়ে ভারতের সাথে আর নতুন করে কোনো আলোচনা হবে বলে আমি মনে করছি না। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্রনীতি সেটি কিন্তু একটি ব্যালেন্সিং পররাষ্ট্রনীতি কিন্তু হচ্ছে, এটা বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি খুব চমৎকারভাবেই এগিয়ে যাচ্ছে। তারপরে যে ইস্যুটি খুব ইম্পর্টেন্ট সেটা তো বললামই আমরা, যে সীমান্ত নিরাপত্তা। 23 মে অমিত শাহ বলেছেন বর্ডার সিকিউরিটি উনি আরও বেশি শক্তিশালী করবেন, ড্রোন ইউজ করবেন, তাছাড়া হচ্ছে যে আধুনিক প্রযুক্তি রাডার ইউজ করবেন, যেটা কিন্তু নজরদারিতে রাখবেন। সেটা তো বলা হয়েছে, যেটা সে কি আসলেও বর্ডারকে বেশি সিকিউরিটাইজ করা নাকি হচ্ছে যে একটি জিওপলিটিক্যাল নতুন বার্তা। তাছাড়া ভারতের ব্যয়ও কিন্তু বাড়বে। এই যে এই সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো কিন্তু ধীরে ধীরে আরো কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রতিবেশীর যে কূটনীতিটা সেখানে কিন্তু পাকিস্তান সুযোগ বুঝে বাংলাদেশের দিকে ঝুঁকছে। পাকিস্তান আরো বেশ করে চাচ্ছে বাংলাদেশকে কিভাবে কাছে টানা যায় ব্যবসায়িকভাবে, সামরিকভাবে এবং বিভিন্ন ইস্যুতে।
স্পেশালি যে বিষয়টা বারবার ফিরে আসছে, যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় করছে। তাছাড়া হচ্ছে যে সিভিল সার্ভিস একাডেমি লাহোরে কিন্তু বাংলাদেশের কর্মকর্তার প্রশিক্ষণ নিচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান আরও খুব করে চাইবে বাংলাদেশের দিকে বেশি ঝুঁকতে। এখন ভারত এই ব্যাপারে অস্বস্তিতে আছে কি না, ডেফিনেটলি বাংলাদেশ ভারত কিন্তু অস্বস্তিতে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে, এই যে জটিল চিত্র, এই যে জটিল সমীকরণ, এখানে লাভবান কে বেশি হচ্ছে? এইটা যদি প্রথমে পাকিস্তানের দিক থেকে বলতে যাই, তাহলে কিন্তু দীর্ঘ 18 বছর পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে তেমনভাবে সম্পর্ক উন্নয়নের সুযোগ পায়নি। এই জন্য পাকিস্তান তার সুযোগটা এখন বর্তমানে কাজে লাগানোর চেষ্টা করছে। এই যে পূর্ব অংশের দ্বার পাকিস্তানের জন্য উন্মোচন হয়ে গেছে, এই জন্য পাকিস্তান খুব করেই ঝুঁকছে বাংলাদেশের দিকে। সো এই ক্ষেত্রে পাকিস্তান যেমন কিছু লাভবান হচ্ছে, আর এই সূত্রে যে ভারত কিন্তু কিছুটা অস্বস্তিতে রয়েছে এবং থাকবে। এবং 40টি যে যৌথ প্রক্রিয়া চলমান রয়েছে, সেটা তারা খুব করে চাইবে বাংলাদেশের সাথে আরও বেশি সচল রাখতে। এছাড়াও বাংলাদেশের কিন্তু ভারতের উপর কিছুটা জ্বালানি নির্ভর করতে হয়, এবং ব্যবসায়িক দিকটা তো রয়েই গেছে। সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ অনেক বেশি লাভবান হচ্ছে। এখন লাভবান কেমন করে হচ্ছে? বাংলাদেশ ঠিক একইভাবে চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করছে। চায়নার কাছ থেকে তারা বিনিয়োগ নিয়ে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আরও বেশি মনোযোগ দিচ্ছে, যেটা বাংলাদেশকে অনেক শক্তিশালী এবং একটি উন্নয়ন ভিত্তিক কাঠামো দেশ হিসেবে গড়ে তুলবে। অন্যদিকে পাকিস্তানকে তারা গুরুত্ব দিচ্ছে কেন? কারণ পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্ক গড়ে তোলা যায়, সেটা বাংলাদেশের জিও পলিটিক্সে এবং বাংলাদেশের সামরিক কাঠামোতে এবং বাণিজ্যে অনেক বেশি অবদান রাখবে বলেই বিশেষজ্ঞরা মনে করেন। আর ভারতের সাথে বাংলাদেশ আলোচনার টেবিলে বসতে চায় পানি চুক্তি নিয়ে, বর্তমানে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে। কাজেই বাংলাদেশ বর্তমানে সবচেয়ে সুসংহত অবস্থানে রয়েছে বলে আমি মনে করি। এবং বাংলাদেশ এই অবস্থানে থাকলে ডেফিনেটলি বাংলাদেশ জিও পলিটিক্সের এবং জিও ইকোনমিক্সের যে পুরো অ্যাডভান্টেজ, সেটা বাংলাদেশ ডেফিনেটলি পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম।